আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাহিস ফ্রি টাইম। বলছি মিরপুর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বাহিরের দৃশ্যটা একটু দেখাচ্ছি যে বৃষ্টির পর গাছগুলো কত সবুজ সতেজ হয়ে উঠেছে। এতদিন গরম এবং তাপদাহের জন্য সব কিছুই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল। তো এখন আবার বৃষ্টির পর সব কিছুই সতেজ হয়ে উঠেছে। আমার ব্যালকনি বাগানটাও সতেজ হয়ে উঠেছে। অনেক ঝাঁঝালো গরম ছিল কিছুদিন, তেমন গাছগুলো বেড়ে উঠতে পারেনি। তো এখন ব্যালকনি বাগানের কি অবস্থা গরমে সেটাই আজকে একটু দেখাবো। এই যে এই এক কর্নার থেকে শুরু করছি। এখানে এই বড় লাল বালতিতে আমি আমার মেহেদি গাছটা লাগিয়েছি। এই মেহেদি গাছটা আগে একটা ছোট টবে ছিল, তো গাছটা অনেক বড় হয়ে গিয়েছে যেহেতু, তো ওকে আর একটু কম্পোস্টের মাটি দিয়ে এই বড় বালতিতে ট্রান্সফার করেছি। এখন দেখেন কতটা সবুজ সতেজ হয়ে উঠেছে। অনেক পাতা ছেড়েছে মেহেদি গাছটা, আর কতটা মোটা হয়েছে গাছটা দেখেন। এখানে অবশ্য দুইটা তিনটা গাছ আছে আমার, বাজার থেকে কিনে আনা ডাল লাগিয়েছিলাম, সেখান থেকেই গাছটা এত বড় হয়েছে। আর এই যে কিছু পাতা ছিঁড়েও নেওয়া হয়েছে হেয়ার প্যাক বানানোর জন্য। এই যে এখান থেকেও পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। তো মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী। মেহেদি পাতা দিয়ে সুন্দর একটা ঘরোয়াভাবে হেয়ার প্যাক তৈরি করে চুলে দিলে চুলটা অনেক ভালো থাকে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি দেখাবো। আর এই যে কত সুন্দর মোটা হয়েছে আমার গাছের ডালগুলো দেখছেন, আর মাটিটা কতটা মানে পুষ্টিকর এটা দেখে বোঝা যায়। অনেক কম্পোস্ট দিয়ে এরপরে গাছটা বসিয়েছি, এই জন্য অনেক সবুজ সতেজ হয়ে উঠেছে। এই যে গাছটার এখানে তিনটা গাছের মতো আছে, অনেক মোটা হয়েছে। এগুলো আমার কিনা ডাল বসিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। অনেক বড় হয়ে গিয়েছে গাছটা, একদম আমার মানে ব্যালকনির বাহিরে বের করে দিয়েছি ওর ডালগুলো, যেন ভালোভাবে আলো বাতাস পায়, বৃষ্টির পানি পায় সেই জন্য। আর এই কর্নারে একটা শেলফের মতো করে সেখানে আমি একটা টবে কিছু পুঁই শাকের বীজ ফেলেছিলাম। এই পুঁই শাকের বীজগুলো আমার আগের বছরের পুঁই শাকের গাছ থেকেই করা। আর এই যে এখানে একটা আলু গাছও উঠেছে। এখন প্রশ্ন হলো, আমি তো আলু গাছ লাগাইনি, আলু গাছ উঠলো কীভাবে? এখানে তো আমি শুধু পুঁই শাকের বীজ ফেলেছিলাম, আর কত সুন্দরভাবে পুঁই শাকের গাছগুলো উঠেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার একটা পেঁপের গাছ আছে। তো এই চারাটা অবশ্য আমি কিনে এনেছি নার্সারি থেকে। এই যে এটাও সবুজ সতেজ হয়ে উঠেছে, কত সুন্দর পাতাগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ব্যালকনি তো আমি এর আগেও পেঁপে গাছ করেছি, আমার অনেক বড় একটা পেঁপে গাছ হয়েছিল, সেটা অবশ্য আমার কম্পোস্টের বীজ থেকে হয়েছিল। সেখান থেকে আমরা পাকা পেঁপেও খেয়েছি, 5টা বড় বড় পেঁপে হয়েছিল। তো সেই পেঁপে গাছের ভিডিও আমার চ্যানেলে আছে। আর আমি কিভাবে কিনা পেঁপে থেকে পেঁপের বীজ সিলেক্ট করে মানে চারা তৈরি করি সেটার ভিডিও আমার চ্যানেলে আছে। আর এর পাশেই একটা বড় বালতিতে আমি অনেকগুলো কম্পোস্ট দিয়ে সেখানে আমি করলার বীজ ফেলেছিলাম। এই যে করলা গাছগুলো মানে চতুর্দিকে বেয়ে যাচ্ছে, ওরা নিজে নিজে একা একাই গ্রিল বেয়ে উপরে উঠে যাবে, ছেয়ে যাবে একদম ইনশাল্লাহ। আর এর পাশের লাল বালতিতে আমি কিছু ভ্যারাইটিস বীজ ফেলেছিলাম, কিছু কম্পোস্ট থেকেও উঠেছে। এই যে দুইটা পুঁই শাকের চারা উঠেছে, একটা সবুজ একটা পার্পেল কালার পুঁই শাকের চারা উঠেছে, আর কিছু মিষ্টি কুমড়ার চারাও উঠেছে। এই যে আবার একটা করলার চারাও আছে এখানে। এখন যে যে প্রতিযোগিতা করে মানে আগে বাড়তে পারবে তাকেই রাখবো, অন্যগুলোকে খেয়ে ফেলবো শাক হিসাবে। আর ওই যে ওখানে কম্পোস্ট থেকে একটা পেঁপের চারাও উঠেছে, যদি চারাটার অবস্থা ভালো হয় তাহলে সেটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। আর এর উপরে আবার একটা শেলফের মতো করে, গ্রিলের কর্নারে শেলফের মতো করে এখানেও কিছু পুঁই শাকের বীজ ফেলেছিলাম। এই যে কত সুন্দরভাবে 2 কালারের পুঁই শাক উঠেছে, এগুলো আমার আগের বছরের বীজ থেকেই করা। আপনারা নিজেরা বীজ রাখলে তাহলে আর কেনার চিন্তা থাকে না, অনেক পুঁই শাকের চারা করতে পারবেন। আর এখানেও একটা আলু গাছ উঠেছে। এবার প্রশ্ন হলো আলু গাছ উঠতেছে কীভাবে? আসলে আমি আগের বার এই টবগুলোতে আলু লাগিয়েছিলাম, তো আলু উঠানোর পর কিছু হয়তো একটা দুটা থেকে গিয়েছিল, সেখান থেকে আবার আলু গাছ গজাচ্ছে। এই যে এই 2টা টবেই আমি আগেরবার আলু লাগিয়েছিলাম, সেখান থেকে আবার এখন আলু গাছ উঠতেছে। তো দেখা যাক, এটাকে রাখবো অথবা শাক হিসেবেও খেয়ে ফেলা যায় আলু গাছ, আমি শুনেছি, যদিও আমি এখন ট্রাই করিনি। তো এই যে এখানে এই মগেও আমি কিছু পুঁই শাকের বীজ ফেলেছিলাম। ও যে ছোটো ছোটো 2টা ভাই উঠেছে, ভাই না বোন না জানি না। তো এই যে এখানে আমার 12 মাসি আমড়ার গাছটা, এই গাছটা আমার প্রায় ব্যালকনিতে 4 বছর যাবত আছে। এই যে এই বছর আবার আমড়া ধরেছে, আর অনেক ফুল আসছে চতুর্দিক থেকে।
এই যে আহ, একটা টবই আছে, এই জন্য এবার বেশি একটা সবুজ সতেজ হতে পারেনি। আর এই যে এখানে আবার পাশাপাশি দুইটা বালতিতে আমি মিষ্টি আলু বাজার থেকে খাওয়ার জন্য এনেছিল, তো সেগুলো দেখতেছি যে কয়েকদিন যাওয়ার পর নিজে নিজেই এগুলো থেকে গাছ গজাচ্ছে, তাই দুইটাতে দুইটা মিষ্টি আলু পুঁতে দিয়েছিলাম। আর পুঁই শাকের বীজ তো আমার অঢেল ছিল, এবার সেগুলো কিছু ফেলেছিলাম। মিষ্টি কুমড়ার বীজ তো এটাও বিনামূল্যে পাওয়া যায়, ফেলেছিলাম। তো সবগুলোই গজিয়েছে, এখন কিছু রাখবো, কিছু খেয়ে ফেলবো আর কি, কারণ সবগুলো তো একসাথে এখানে বাড়তে পারবে না। এই যে কত সুন্দরভাবে মিষ্টি আলু গাছটাও বেড়ে যাচ্ছে। আমি কুমড়া গাছগুলো উঠিয়ে ফেলবো, শাক হিসেবে খেয়ে ফেলবো, কারণ কুমড়া গাছ অনেক বেশি মাটি লাগে আর অনেক বেশি পুষ্টি লাগে। তো এখানে সবগুলো গাছ ভালো হবে না, এখন দেখতে সুন্দর লাগছে, তো আমি কচি কচি থাকতেই কিছু উঠিয়ে ফেলবো। আর এই পাশের বালতিতে এখানে আছে আমার একটা, এই যে পুঁই শাকের চারা উঠেছে, আবার কুমড়ার চারা উঠেছে, এখানেও কুমড়ার চারা আছে, আর কিছু বীজ আমি শুকাতে দিয়েছি। আর এই টবে আছে আমার একটা আনারের গাছ, এটা হচ্ছে আমি মানে বাজার থেকে কিনে আনা আনারের বীজ খাওয়ার পর ফেলেছিলাম, সেখান থেকেই উঠেছে। তো এটাকে আমি সেবা যত্ন করে লালন পালন করে যাচ্ছি, দেখা যাক এটা কি হয়। দেখতে তো সুন্দরই লাগছে, বড় হচ্ছে সুন্দরভাবে সতেজ আছে, দেখা যাক এটা কি হয়। ফল না দিলেও পাতাবার হিসেবে থাকুক, দেখতেই তো ভালো লাগে। তো এই জন্য এটাকে একটা কর্নারে রেখে দিয়েছি। তো এখন ওভারভিউটা দেখুন এই ব্যালকনির, যদিও এখনও মানে গাছগুলো ছড়িয়ে ব্যালকনি গ্রিলে উঠতে পারিনি, তো তারপর ইনশাল্লাহ এগুলোর চেহারা ভালো, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে মানে ব্যালকনিটা ছেয়ে যাবে একদম, করলা গাছগুলো, কুমড়া গাছগুলো। তো এই হচ্ছে আমার একটা ব্যালকনির ওভারভিউ। এখন আমি আরেকটা ব্যালকনিতে চলে যাব। এই যে এখানে আমার আরেকটা ব্যালকনি, এই ব্যালকনিতে আমি এখানেও আমি সেমভাবে কর্নারের শেলফ দিয়ে অনেকগুলো গাছ লাগিয়েছি, প্লাস বালতিতেও লাগিয়েছি। এই যে এই উপরের টবটাতে আমি অনেকগুলো পুঁই শাকের বীজ ফেলেছিলাম, তো সবগুলোই প্রায় গজিয়ে গিয়েছে। এখানে পার্পল কালার, সবুজ, সব রকমের পুঁই শাকই আছে। তো এই যে সবগুলো তো মানে মোটা মোটাও হয়েছে, কিন্তু সবগুলো তো বাড়তে পারবে না, এখানে তো মাটি কম। তো আমি কিছু খেয়ে ফেলবো, হয়তো একটা কি দুইটা গাছ রেখে দিব। আর অনেক গরমের কারণে পুঁই শাকের পাতায় কিছু কিছু স্পট আছে, যদিও এটা বৃষ্টি হলে এগুলো আর থাকবে না, তখন নতুন পাতা গজাবে, তো তখন আর স্পটগুলো থাকবে না। আর এই টবে আমি অবশ্য কিছু ফেলেছিলাম না, তারপরে বৃষ্টি যখন হলো না কিছুদিন আগে, তো সেই বৃষ্টিতে আল্লাহ জানে নিচে হয়তো একটা চাল কুমড়ার বীজ ছিল, সেটাই গজিয়েছে। তো এই তো এটাকে আমি বড় জায়গায় ট্রান্সফার করতে হবে, যেহেতু চাল কুমড়ার বীজ চারা। আর এই কর্নারে এই বড় বালতিতে আমি, এগুলো আমার আসলে রঙের বালতি, বাসা রং করার সময় যে মানে বাকেটগুলো ছিল সেগুলোতে আমি গাছ লাগিয়েছি রিসাইকেল করে। তো এখানে আমার অনেকগুলো চারা উঠেছে, যে করলার চারাও আছে, এখানে অনেকগুলো মিষ্টি কুমড়ার চারাও উঠেছে, সবগুলোই সতেজ হয়ে একদম উপরের দিকে বেয়ে যাচ্ছে। আমার মাটিতে অনেক পুষ্টি থাকে, তো আমি সব মাটিতে অনেক কম্পোস্ট মিশাই, আমার ঘরোয়া কম্পোস্ট। আমি কিভাবে ঘরোয়াভাবে কম্পোস্ট বানাই ফ্ল্যাটের ভিতর থেকেও, সেগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে করলার এই যে কত সুন্দর ডাল ছড়াচ্ছে, যদিও আমি করলার এবার 1G 2G কাটিং করিনি, এভাবেই রেখে দিয়েছি, দেখা যাক কি অবস্থা হয় ওদের। তো এই যে কি সুন্দরভাবে ওরা বেয়ে উঠছে গ্রিল বেয়ে। আর মিষ্টি কুমড়ার গাছগুলো একদম হাত পা ছড়িয়ে দিয়েছে যে কোথায় কিভাবে বেয়ে উঠবে। এর পাশেই একটা বালতিতে আবার আরও কিছু মিষ্টি কুমড়ার ছাড়া। আমার গরমের গাছের মধ্যে মিষ্টি কুমড়ার পুঁই শাকই বেশি, কারণ এগুলো গরম, আর করলা এগুলোই গরমে সার্ভাইভ করতে পারে ভালো, আর এগুলোর বীজটা অ্যাভেলেবেলও। তো আমরা যারা বেলকনিতে গাছ করি, আমরা যদি শখের গাছ বা শখ করে বীজ কিনে আনি বা চারা কিনে আনি, সব হয় না। তাই যেগুলোর বীজ অ্যাভেলেবেল সেগুলো দিয়ে ট্রাই করাই ভালো, যেন মিস হলেও বেশি লস না হয়। আর এখানে আমার এই যে এই পুঁই শাকের গাছগুলো আমার সবচেয়ে বেশি বড় হয়েছে, দুইটা পার্পল কালারের গাছ সুন্দরভাবে বেয়ে উঠছে। এই যে এটা উঠতে উঠতে কোথায় চলে গেছে, আমি এখন এটার ডগা ভেঙে দিইনি, দেখা যাক কাটিং করব, কাটিং করলে এটা একটু ঝোপালো হবে। তো এটা বেয়ে উঠে যাচ্ছে, ওরা দুইজন একসাথেই ছিল, এটা বেশি বেড়ে গেছে এর মধ্যে। তারপর এগুলো আমার সব আমার হাতে করা বীজ। আর এই যে এখানে আমার নয়নতারা গাছের টব, এখানে আমার অনেকগুলো মানে একটা গাছ থেকে অনেক নয়নতারা ফুল ফুটে। তো আগে আমার ব্যালকনিতে নয়নতারা ছিল, সেগুলো ছিল লাল কালার, তো এবার একটা আমার পার্পেল মানে ম্যাজেন্টা পার্পেল টাইপের, তো দেখতে ভালোই লাগে। হিন্দিতে এদেরকে সাদাবাহার বলা হয়, মানে সবসময় বয়ে চলে। আসলে নয়নতারা প্রতিদিন আপনাকে ফুল দিবে, কোনো নিরাশ করবে না, তো প্রতিদিন আপনাকে ফুল দিবে, দেখতেই সুন্দর লাগে। এর পাশে আবার মিষ্টি আলু শাকের
গাছ আছে, এগুলো আমি ওই যে বাজার থেকে কিনে আনা মিষ্টি আলু বসিয়ে দিয়েছিলাম। এই টব থেকে আমি আগেও মিষ্টি আলু শাক খেয়েছি, এই যে আবার যে অনেকগুলো ডালপালা ছেড়ে দিয়েছে। আর আমার গাছের মাটিগুলোর দিকে খেয়াল করবেন, আমার গাছের মাটিগুলো কিন্তু কালো টাইপের, মানে তার মানে বোঝা যায় এখানে যথেষ্ট সার আছে। আর এই যে আমার মরিচ গাছ অনেক ফুল এসেছে, মরিচও আমরা অনেক খেয়েছি। তো এখন আবার সে সেকেন্ড টাইম অনেক প্রচুর ফুল এসেছে, দেখা যাক কী পরিমাণ মরিচ হয়। আর পাতাগুলো এখনও সতেজ আছে, কোনো রোগ ব্যাধি ধরে নাই আলহামদুলিল্লাহ। তার পাশে আবার যে এই বালতিতে আসলে আমি বেসিক্যালি আদা পুঁতেছিলাম। তো আদা তো বেশি রোদ লাগে না, আদাও ব্যালকনিতে হয়। এই যে আমার আদা গাছও উঠেছে। তো পাশে আবার মিষ্টি কুমড়ার বীজ মজবুত হয়েছিল, সেখান থেকে আবার 2-3টা গাছ উঠে ওরাই বেয়ে চলেছে। তো ওদের রাখলে আবার আদা গাছ পুষ্টি পাবে না, তাই আমি এই গাছ সমেত উঠিয়ে ফেলবো। আর এই যে আমার ফ্লোরে এভাবে নয়নতারা ফুল পরে থাকে, দেখতে ভালোই লাগে। তো এই যে এখানেও আবার নয়নতারা ফুলের গাছ আছে। ওরা একদিন ফুটে একদিন থাকে, ওদের লাইফ টাইম, তারপরে ওরা ঝরে পড়ে। কিন্তু তারপর দিন সকালে আপনি আবার দেখবেন নতুন অনেক ফুল ফুটে আছে, ফুল পড়লেও অনেক ফুল ফুটে থাকে। আর এই যে এটা আমার কারি পাতা গাছটা, আমার আগের ভিডিওতে দেখবেন কত সতেজ ছিল কারি পাতা গাছটা। তো পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তাই এগুলো ডগাগুলো ছেঁটে দিয়েছি। আর এখন তো বর্ষার সিজন নিয়ে কাটিং করলে সবচেয়ে ভালো হয় গাছের। আর এবার দেখেন গোড়া থেকে কত সুন্দরভাবে পাতা ছেড়েছে, আবার অনেক সুন্দর গন্ধ, অনেক উপকারীও। কারি পাতা আমি কীভাবে কী কাজে ব্যবহার করি সেটা চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি দেখাবো। এটা রূপচর্চায় ব্যবহার করা যায়, রান্নাও ব্যবহার করা যায়। এটা একটা ঔষধি গাছ, আর এটাও একটা ঔষধি গাছ, আজওয়াইন বলা হয় এটাকে। কয়েকটা ডাল পুঁতে দিয়েছিলাম। এই গাছের কোনো মিস নাই, আপনি যেভাবেই আপনাকে পুঁতে দিবেন, যেরকম চর্চাই করবেন, সে বেঁচে থাকবে এবং সে সতেজ হবেই। আর এই হলো আমার নিম গাছ, কতটা মোটা হয়েছে দেখেন। বেলকনিতে গোড়ায় আবার 2টা পুঁই শাকের চারাও উঠেছে, ওদেরকে আমি নিজে ফেলিনি, হয়তো কম্পোস্ট থেকেই এসেছে। নিজে হাতে ঘরে কম্পোস্ট করলে হয় কি, ফ্রিতে আপনি অনেক গাছ পেয়ে যাবেন, বুঝছেন। আর বীজ কেনারও কোনো চিন্তা থাকে না, কম্পোস্ট সার কেনারও কোনো প্রয়োজন নেই। কীভাবে কম্পোস্ট করতে হয় শুধু একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই হবে। আর এই যে আমার নিম গাছটা পাতায় পাতায় ভরে গেছে, কত বড় যে হয়েছে। এটা একদম ছাদে চলে গিয়েছিল, অন্য ব্যালকনিতে ছিল, তো সেখান থেকে এখানে আনতেই পারতেছিলাম না। পরে এই যে উপরের ডগাটা কেটে ছেটে এটাকে তারপরে এখানে এনে মানে আবার এই বড় বালতিতে ট্রান্সফার করেছি। তো এই যে অনেক পাতা, নিম গাছ তো ঔষধি গাছ আমরা সবাই জানি, তো অনেক কাজে লাগে সেটাও জানি, কিন্তু আমরা লাগাই না। কিন্তু আমি কিভাবে নিম গাছ ইউজ করি বা নিম গাছের পাতাটা আমার কাজে লাগাই, সেগুলো দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলবো যে আমি আসলে নিম গাছটা কীভাবে কাজে লাগাই। আর এই কর্নারে আছে আমার অ্যালোভেরা, ওদেরকেও যতটুকু মাটি, যেরকম পুষ্টি, যেরকম পানি দিবেন তারা সেভাবেই বসে থাকবে, ওদেরও যত্ন লাগে না, সুন্দরভাবে থাকে। এটাও একটা ওষুধি গাছ। তো ব্যালকনিতে কী কী ওষুধি গাছ লাগানো যায় সেগুলো আমি একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো আর সেগুলোর কীভাবে কী পরিচর্যা করতে হয় বা কার্যকারিতা কী। তো এই যে ওভারভিউটা এখন একটু দেখিয়ে দিচ্ছি, সবুজ সতেজ হয়ে উঠছে আমার ব্যালকনিটা। তো আমি আবার যেহেতু সামনে আমাদের ঈদের ছুটি আসছে, আমরা যেহেতু কোথাও চলে যাব বা আমরা কোথাও যাওয়ার সময় কীভাবে ব্যালকনি বাগান ম্যানেজ করতে হয়, যেহেতু পানি দেওয়ার লোক থাকবে না প্রায় সপ্তাহখানেক, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যালকনি বাগান প্লাস আরও অনেক কিছু সম্পর্কে আমি ভিডিও দিব, জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।